একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ যে তার মেয়েকে নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে। হঠাৎ একটি দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মেয়ের সাথে ভালোভাবে বেঁচে থাকার এটুকু চাওয়াই যেন তার কাছে বিশাল কিছু হয়ে দাঁড়ায়। আজকে এক্সপ্লেইন করব কোরিয়ান ড্রামা মুভি যার নাম মিরাকল ইন সেল নাম্বার 7। এটি 2013 সালে মুক্তি পায়। মুভিটি আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে। পুরো মুভিটাই একটি সত্য ঘটনার উপর নির্মিত। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিলেট স্টোরিজ। গল্পের শুরুতে আমরা লি ইয়ংকে দেখতে পাই। সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না, এমনকি কথাও স্পষ্টভাবে বলতে পারে না। লি ইয়ং এর একজন মেয়ে আছে যার নাম ইয়েসুং। ইয়েসুং তার বাবাকে প্রচুর ভালোবাসে। বাবা মেয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক। ইয়েসুং প্রথম দিন স্কুলে যাবে, তাই সে একটি ব্যাগ পছন্দ করেছে যার নাম সেলর মুন ব্যাগ। লি ইয়ং তার মেয়েকে ব্যাগটি কিনে দিতে চায়, কিন্তু সমস্যা হলো সে এখনো স্যালারি পায়নি। তাই বাবা মেয়ে প্রতিদিন দোকানের সামনে এসে দেখে যায় ব্যাগটি বিক্রি হয়েছে কিনা। এমনই ভাবে আজকেও তারা এসেছে ব্যাগটা দেখতে। আগামীকাল লি ইয়ং স্যালারি পেয়ে যাবে, তারপর তারা ব্যাগটি কিনে নেবে। কিছুক্ষণ পরে একজন এসে ব্যাগটি কিনে নেয়। লি ইয়ং দোকানের ভিতরে ঢুকে বলে, আমরা এই ব্যাগটা কালকে নিব, কালকে আমার স্যালারি আসবে। আমরা বেশ কিছুদিন ধরে ব্যাগটা দেখছি। এরপর মেয়েটির ঘাড় থেকে ব্যাগটা খুলে নিতে চায়। তখন মেয়েটির বাবা লি ইয়ংকে প্রচুর মারধর করে। ইয়েসুং কান্না করতে করতে বলতে থাকে, আমার বাবাকে মেরো না। যাই হোক, তারা ব্যাগটা কিনতে পারে না। তবে রাতে সে তার মেয়েকে প্রমিস করে যেভাবেই হোক তাকে সেলর মুন ব্যাগটি কিনে দিবে। তবে সমস্যা হলো ওই দোকান ছাড়া অন্য কোথায় এই ব্যাগ বিক্রি করে সেটা তারা জানে না। পরের দিন লাঞ্চের সময় লি ইয়ং স্যালারি পেয়ে যায়। তখন সেই ছোট্ট মেয়েটি লি ইয়ং এর কাছে গিয়ে বলে, আপনি তো সেলর মুন ব্যাগ কিনতে চেয়েছিলেন, এই একই ব্যাগ কোথায় বিক্রি করে সেটা আমি জানি। একথা শুনে লি ইয়ং খুশি হয়ে তার পিছে পিছে যেতে থাকে। এর পরের সিনে দেখা যায় ছোট্ট মেয়েটির লাশ মাটিতে পড়ে আছে, আর লি ইয়ং মেয়েটিকে সিপিআর দিচ্ছে। সে তো বুঝে না যে মেয়েটি মারা গেছে। তখন সে জ্ঞান ফেরানোর জন্য সিপিআর দিচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে এক মহিলা দেখে ভাবে লি ইয়ং হয়তো মেয়েটিকে রেপ করে মেরে ফেলেছে। সে পুলিশে ফোন দেয়। পুলিশ লি ইয়ংকে গ্রেপ্তার করে। পুরো মিডিয়ায় বিষয়টি জানাজানি হয়। সবাই পুলিশ স্টেশন ঘেরাও করে। লি ইয়ং শুধু বলতে থাকে, ইয়েসুং বাসায় একা, সে ভয় পাবে, আমাকে ইয়েসুং এর কাছে যেতে দেন। বারবার সে বের হয়ে যেতে চাচ্ছে, কিন্তু পুলিশ অফিসাররা তাকে মারধর করতে থাকে। অপরদিকে ইয়েসুং তার বাবার জন্য অপেক্ষা করছে। অনেক রাত হয়, কিন্তু তার বাবা আসে না। পরের দিন পুলিশ লি ইয়ংকে ঘটনাস্থলে নিয়ে আসে পুরো বিষয়টি তদন্ত করার জন্য। গতকাল ঠিক কি ঘটেছিল সেটা লি ইয়ংকে করতে বলে। লি ইয়ং ঠিকভাবে তাদের বোঝাতে পারছিল না। সবাই ভাবে লি ইয়ং রেপ করে মেয়েটিকে মেরে ফেলেছে। ঠিক তখনই ওখান দিয়ে ইয়েসুং স্কুলে যাচ্ছিল। বাবাকে দেখতে পেয়ে সে চিৎকার করে ডাকতে থাকে। লি ইয়ং তার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে যেতে দেয় না। জোর করে লি ইয়ংকে সেখান থেকে ধরে নিয়ে যায়। লি ইয়ংকে জেলে শিফট করা হয়। সেখানকার জেলার জাংমিন নতুন কয়েদিদের বোঝাচ্ছিল যে এই জেলের মধ্যে ভালোভাবে থাকতে হবে, কোনো প্রকার ঝামেলা করার চিন্তা মাথায়ও আনা যাবে না। ঠিক তখনই লি ইয়ং টেলিফোন দেখতে পেয়ে টেলিফোনের কাছে ছুটে যায় এবং বলতে থাকে, ইয়েসুং একা রয়েছে, আমাকে তাকে কল করতে হবে। এসব দেখে জাংমিনের মেজাজ খারাপ হয়ে যায়। সে লি ইয়ংকে প্রচুর মারতে থাকে। বাকি অফিসাররা তাকে আটকানোর চেষ্টা করে। যাই হোক, এরপরে লি ইয়ংকে যে সেলের মধ্যে রাখা হয় সেখানে কয়েদিদের একটা গ্যাং থাকে। গ্যাং এর লিডারের নাম ইয়াংহো। বাকিরা হলো চুনহো, বংসিক, ম্যানবিয়ং এবং সেও। গার্ড লি ইয়ংকে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায়। লিডার ইয়াংহো বংসিককে জিজ্ঞাসা করে ওর অপরাধ কি। বংসিক বলে, একজন মেয়েকে রেপ করা এবং অপহরণের পরে হত্যার জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়। ইয়াংহো যেমনই হোক না কেন মনের দিক থেকে অনেক ভালো। লি ইয়ং এত জঘন্য একটা কাজ করেছে এটা শোনার পরে তারা সবাই মিলে লি ইয়ংকে মারতে থাকে। সে চিৎকার করলেও কেউ তাকে বাঁচাতে আসে না। অপরদিকে ইয়েসুংকে একটি অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হয়, তবে তার সেখানে মোটেও ভালো লাগে না।
তবে সে অনাথ আশ্রমে যাওয়ার আগে তাদের বাসার গেটে একটা চিরকুট লিখে রাখে, যেখানে লেখা রয়েছে আমি একটি অনাথ আশ্রমে আছি। এরপর সেখানে আশ্রমের ঠিকানা লেখা থাকে। জেলের মধ্যে কয়েদিদের দিয়ে ফুটবল বানানোর কাজ করানো হয়। একদিন কাজের ব্রেক টাইমে মাঠে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন সেখানে একজন কয়েদি লিডার ইয়াংহুকে মারার জন্য অ্যাটাক করতে আসে। লি ইয়ং বিষয়টি বুঝতে পেরে তাকে বাঁচায়, তবে লি ইয়ং নিজেই আহত হয়। এরপর ইয়াংহো সেই কয়েদিকে প্রচুর মারধর করে। লি ইয়ং কিছুটা সুস্থ হওয়ার পরে ইয়াংহো তাকে জিজ্ঞাসা করে, তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো, তার বিনিময়ে তোমাকে পুরস্কৃত করা উচিত। বলো তুমি কি চাও? এই জেলে কেউ কিছু চাইলে একমাত্র আমি সব সাপ্লাই দিতে পারি। বলো তোমার কি লাগবে? তখন লি ইয়ং শুধু একটাই নাম বলে, ইয়েসুং। এরপর দেখা যায় ইয়েসুং সেই জেলের মধ্যে পারফর্ম করছে। আসলে অনাথ আশ্রম থেকে একটি প্রোগ্রাম করা হয়, যেখানে কয়েদিদের পুণ্যের কথা গানে গানে বলা হচ্ছে। সেই আশ্রম থেকে ইয়েসুংও এসেছে পারফর্ম করতে। বংশিক একটি বক্সের মধ্যে লুকিয়ে ইয়েসুংকে স্টেজ থেকে ডাইরেক্ট সেলের মধ্যে নিয়ে আসে। ইয়েসুংকে দেখে লি ইয়ং তাকে জড়িয়ে ধরে। বাবা মেয়ে আনন্দে কান্না করতে থাকে। ইয়েসুং বলে, তুমি আমাকে একা ফেলে রেখে এসেছো কেন? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, তুমি কি সেটা জানো? লি ইয়ং বলে, আমি তার জন্য দুঃখিত। আমি কথা দিচ্ছি দ্রুতই বাড়িতে ফিরে আসব। এদিকে ইয়েসুংকে নিয়ে আসার জন্য গ্যাংয়ের একজন সদস্য চুনহো একদমই খুশি না। সে বলে, জেলার যদি এটা জানতে পারে তাহলে আমাদের সবাইকে ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো আমি এখনই গার্ডকে বলে দেই। সে চিৎকার করে গার্ডকে ডাকতে থাকে। গার্ড আসলে সে বলতে যাবে, তখনই নিচ থেকে ইয়েসুং তার হাত চেপে ধরে আর ইশারায় বলে, প্লিজ আমার কথা বলো না। চুনহোর কিছুটা মায়া হয়। সে কথা ঘুরিয়ে দিয়ে গার্ডকে বলে, আমার খিদে পেয়েছে, তাই একটা রুটির জন্য আপনাকে ডেকেছিলাম। রেগে গার্ড একটা রুটি তার মুখে ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। এদিকে বংশিক জানতে পারে প্রোগ্রাম করতে গিয়ে আশ্রমের ফাদার অসুস্থ হয়ে যায়, তাই প্রোগ্রাম অফ করে তারা ফিরে যাচ্ছে। এটা শোনা মাত্রই বংশিক সবাইকে জানায়। সবাই মিলে ইয়েসুংকে দিয়ে আসতে চায়, কিন্তু ইয়েসুং যাবে না। সে বলে, আপনি বলেছিলেন 2 ঘন্টার জন্য আমি এখানে থাকতে পারবো, এখন তো মাত্র 30 মিনিট হয়েছে। বংশিক বলে, প্রোগ্রাম অফ হয়ে গেছে ফাদার অসুস্থ হওয়ার কারণে, তাই দ্রুত চলে যেতে হবে। যাই হোক, অনেক বুঝিয়ে ইয়েসুংকে ফেরত দিয়ে আসতে যায়, কিন্তু বংশিক গিয়ে দেখে আশ্রমের গাড়ি ইয়েসুংকে না নিয়ে চলে গেছে। কি আর করার, ইয়েসুংকে আবার সেলের মধ্যে নিয়ে আসে। বাবা মেয়ে আনন্দে সময় কাটাতে থাকে। এদিকে সবাই টেনশনে থাকে যেন কোনোভাবে ইয়েসুংকে গার্ডরা দেখতে না পারে। ইয়েসুং এর সাথে সবার ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেলের ভিতরের পরিবেশই চেঞ্জ হয়ে যায়। কয়েকদিন পরে জেলের মধ্যে আরেকটি প্রোগ্রাম হয়। সবাই ভাবে সেই আশ্রম থেকে আয়োজন করা হয়েছে, তাই ইয়েসুংকে ফেরত দিতে যায়। গিয়ে দেখে এবারের প্রোগ্রাম অন্য একটি আশ্রম থেকে আয়োজন করা হয়েছে, তাই আবার ইয়েসুংকে ফেরত নিয়ে আসে। এদিকে জেলার জাংমিন সেদিনের প্রোগ্রামের ছবিগুলো দেখতে থাকে। তখন সে একটা জিনিস খেয়াল করে, প্রোগ্রামের একটা ছবিতে একটি বাচ্চা মিসিং। সে বুঝতে পারে কোনো ঝামেলা তো আছেই। সে সবগুলো সেল চেক করতে শুরু করে। এবার আর ইয়াংহো এবং তার সদস্যরা ইয়েসুংকে লুকিয়ে রাখতে পারে না। তারা ইয়েসুংকে দেখে ফেলে। জাংমিন লি ইয়ংকে অন্য সেলে শিফট করতে নিয়ে যাচ্ছিল। তখন লি ইয়ং বলে ওঠে, বিদ্যুৎ চমকাচ্ছে, ইয়েসুং অনেক ভয় পাবে। স্যার, আপনি ইয়েসুংকে একটি ছাতার ব্যবস্থা করে দিয়েন, না হলে সে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। এসব শুনে জাংমিনের মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে লি ইয়ংকে মারতে মারতে বলতে থাকে, নিজের মেয়ের প্রতি যদি এত মায়া থাকে তাহলে আরেকজনের মেয়েকে কেন খুন করলি? লি ইয়ং বলে, আমি খুন করিনি। যাই হোক, লি ইয়ংকে একটি আলাদা সেলে হাত পা বেঁধে রাখা হয়। লি ইয়ং এর বিষয়টি পুরো জেলে জানাজানি হয়ে যায় যে একজন কয়েদি তার মেয়েকে এনে বেশ কিছুদিন রেখে দিয়েছে। এটা শুনে একজন কয়েদি অনেক রেগে গিয়ে জেলের মধ্যে আগুন দিতে থাকে। পুরো জেলে আগুন লেগে যায়। তখন জাংমিন কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে বলে, আমি এত করে বললাম, আমার বাবার সাথে একবার দেখা করার সুযোগ করে দিলেন না, অথচ একজন কয়েদি তার মেয়েকে নিয়ে জেলের মধ্যে থাকছে। এসব বলেই সে জাংমিনের উপর অ্যাটাক করে বসে। জাংমিন অজ্ঞান হয়ে যায়। আগুনের জন্য সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে। লি ইয়ং গার্ডদের বলতে থাকে, জাংমিন স্যারকে কেউ বাঁচান, উনি ভেতরে আটকা পড়ে আছেন। কেউ তার কথা শোনে না। কোনো উপায় না পেয়ে লি ইয়ং তাকে বাঁচায়, তবে এতে করে লি ইয়ং অনেক বেশি আহত হয়।
জাংমিনের জ্ঞান ফিরলে ডাক্তার তাকে বলে, আপনি অনেক লাকি, আপনাকে লি ইয়ং বাঁচিয়েছে, না হলে এখন আপনার অন্ত্যেষ্টিক্রিয়া করা লাগতো। ডাক্তার আরো বলে, লি ইয়ং অপরাধী হতে পারে না, না হলে সে এভাবে নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচাতে যেত না। কথাটা জাংমিনের মনের মধ্যে গেঁথে যায়। সে লি ইয়ংকে ফলো করতে থাকে। কয়েকদিন পরে ইয়েসুং তার আশ্রমের টিচারকে নিয়ে লি ইয়ং এর সাথে দেখা করতে আসে। দেখা হওয়া মাত্রই বাবা মেয়ে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। লি ইয়ং মেয়েকে বোঝায় কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে। তবে তার কথাগুলো স্বাভাবিক ছিল না। লি ইয়ং এর এমন অস্বাভাবিকতা দেখে জাংমিন বুঝতে পারে লি ইয়ং অবশ্যই বুদ্ধি প্রতিবন্ধী। যাই হোক, গার্ড যখন টাইম ওভার হয়ে যাওয়ার কারণে লি ইয়ংকে নিয়ে যেতে যাচ্ছিল, তখন সে কোনোভাবেই যাবে না। বাবা মেয়ে কান্না করতে থাকে আরেকটু কথা বলার জন্য। এই ইমোশনাল বিষয়টি দেখে জাংমিন সেখান থেকে চলে যায়। আসলে তারও ইয়েসুং এর মতো একটা ছেলে ছিল। তার বিশ্বস্ত অপরাধী তার ছেলেকে খুন করেছে, তাই সন্তান হারানোর ব্যথা সে বুঝে। জাংমিন খেয়াল করে লি ইয়ং বেশিরভাগ সময় উদাস হয়ে বসে থাকে, তার অ্যাক্টিভিটিস কমে গেছে। এসব দেখে জাংমিন সিদ্ধান্ত নেয় সে ইয়েসুংকে জেলের মধ্যে নিয়ে আসবে। যদিও বাকি গার্ডরা এতে রাজি ছিল না, কারণ সিনিয়র অফিসাররা জানতে পারলে তাদের সবার চাকরি চলে যাবে। কিন্তু জাংমিন এসবের তোয়াক্কা করে না। সে একটা বক্সে করে ইয়েসুংকে সেলের মধ্যে পাঠিয়ে দেয়। ইয়াংহো এবং বাকি সবাই ভাবে আজকে হয়তো কোনো স্পেশাল দিন, তাই তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাদের ধারণা ভুল। ইয়েসুং বক্সের ভিতর থেকে বের হয়, বাবা মেয়েকে জড়িয়ে ধরে। এখন যেহেতু জেলারের অনুমতি আছে, তাই এখন আর কোনো ভয় নেই। সবাই একসাথে অনেক আনন্দে থাকে। চুনহো তাদের লিডার ইয়াংহোকে বলে, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল যখন আমি জেলে এসেছিলাম। এতদিনে হয়তো আমার সন্তান পৃথিবীতে চলে এসেছে। আমি কি আমার সন্তানকেও নিয়ে আসতে পারি এখানে? ইয়াংহো বলে, এটা কি চাইল্ড কেয়ার নাকি? একটা বাচ্চার যন্ত্রণাই সামলাতে হিমশিম খাচ্ছি। সে চুনহোর কথা শোনে না। বিষয়টি ইয়াংসু খেয়াল করে। যাই হোক, সে জেলের মধ্যে থেকে স্কুল করত। জাংমিন নিজে ইয়েসুংকে স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। ইয়েসুং এর একজন বন্ধু সেদিন স্কুলে একটি মোবাইল নিয়ে আসে। সে মোবাইলটি সবাইকে দেখাচ্ছিল। ইয়েসুং তার বন্ধুর থেকে মোবাইলটা ধার নিয়ে আসে এবং জেলের মধ্যে চুনহোকে সেটি বের করে দেয় তার পরিবারের সাথে কথা বলার জন্য। চুনহো তার ওয়াইফকে কল দিয়ে জানতে পারে তার মেয়ে হয়েছে। মেয়েটি খিলখিল করে হাসতে থাকে। চুনহুর মন জুড়িয়ে যায়। কথার মাঝেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, কলটি কেটে যায়। তবুও সে খুশি, কারণ তার মেয়ের সাথে কথা বলতে পেরেছে। অন্যদিকে জাংমিং লি ইয়ং এর কেসের ফাইলগুলো কালেক্ট করে। সে লি ইয়ং এর কেস পড়ে বুঝতে পারে এখানে লি ইয়ং নির্দোষ। তাই সে ডাইরেক্ট পুলিশ কমিশনারের সাথে দেখা করে। তাকে বলে, স্যার, লি ইয়ং নির্দোষ। আমি এই কেসটি ভালো করে তদন্ত করার অনুরোধ করছি। কমিশনার বলে, আপনি কি কখনো কোনো সন্তান হারিয়েছেন? জাংমিং বলে, হ্যাঁ স্যার, হারিয়েছি। আমার ছেলেকে আমার বিশ্বস্ত একজন অপরাধী খুন করেছে। কমিশনার আর কিছু বলতে পারে না। যাই হোক, একদিন গার্ড এসে লি ইয়ংকে জানায় কয়েকদিন পরে তার কেসের হিয়ারিং আছে। সে যেন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে। লি ইয়ং এসবের কিছুই বোঝে না, তাই সে গার্ডের কথার কোনো পাত্তা দেয় না। কিন্তু সেল নাম্বার 7 এর সবাই এটা নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ তারা জানে লি ইয়ং নির্দোষ। তাই লিডার ইয়াংহো লি ইয়ং এর থেকে সেদিনের পুরো ঘটনা শুনে নেয়। লি ইয়ং বলে, সেদিন সে কমিশনারের মেয়ের পিছে পিছে যেতে থাকে। সে মূলত সেলর মুন ব্যাগ কিনতে তার পিছে যায়। কিছু দূর যাওয়ার পরে লি ইয়ং পা পিছলে পড়ে যায়। এরপর উঠে সামনে গিয়ে দেখে মেয়েটি মরে পড়ে আছে। ইয়াংহো বলে, সেদিন অনেক বেশি বরফ পড়েছিল, যার কারণে রাস্তা পিচ্ছিল ছিল। মেয়েটি অবশ্যই পড়ে গিয়ে মারা গেছে। সাধারণত আমরা পড়ে গেলে আমাদের হাতের উপর ভর দেই, যার কারণে মাথার পিছনে তেমন আঘাত লাগে না। কিন্তু মেয়েটির পিঠে ব্যাগ ছিল, যার কারণে পড়ে যাওয়ার সময় সে হাত দিয়ে আটকাতে পারেনি। তার মাথার পিছনে প্রচুর আঘাত লাগে, যার কারণে সে মারা যায়। চুনহো বলে, তাহলে মেয়েটির মাথার সামনে আঘাত লাগলো কিভাবে? পড়ে গেলে মাথার পিছনে জখম হবে, সামনে নয়। ইয়াংহো লি ইয়ংকে বলে, সেখানে কোনো ইট পড়েছিল? লি ইয়ং বলে, হ্যাঁ, একটা ইট পড়েছিল। ইয়াংহো বলে, মেয়েটি যখন পড়ে যাচ্ছিল তখন সে কোনো কিছু ধরতে চেয়েছিল, কিন্তু তার মাথার উপরে ইট ছিল। তার হাত ইটের মধ্যে লাগে এবং ইটটি তার মাথার উপরে পড়ে, যার ফলে সে মারা যায়।
এই পুরো ঘটনাটি লিয়ংকে মুখস্থ করায়, কারণ হিয়ারিং এর সময় জাজকে ঠিকঠাকভাবে সব বলতে না পারলে সে ন্যায় বিচার পাবে না। সবাই মিলে লিয়ংকে শেখাতে থাকে। অনেক পরিশ্রমের পরে লিয়ং কথাগুলো মুখস্থ করতে পারে। যাই হোক, লিয়ং এর সাথে তার লয়ার কথা বলতে আসে। লয়ার তাকে বলে, মেয়েটির বাবা পুলিশ কমিশনার, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, বরং সে ইয়েসুং এর ক্ষতি করতে পারে, তাই সহজেই সবকিছু স্বীকার করে নেন। কিন্তু লিয়ং এসবের কিছুই বোঝে না, সে শুধু তাকিয়ে থাকে। লয়ার হতাশ হয়ে বের হতে যাবে, তখন জাংমিং তার সাথে দেখা করে। সে লয়ারকে বলে, লিয়ং স্বাভাবিক না, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে নির্দোষ। লয়ার বলে, এসব বলে লাভ নেই, এখন কোর্ট ডিসাইড করবে সে নির্দোষ কিনা। এরপর লিয়ং এর হিয়ারিং এর ডেট চলে আসে। জাংমিং নিজে তাকে কোর্টে নিয়ে যায়। সে তাকে বলে, যদি মেয়ের কাছে ফিরে যেতে চাও তাহলে সবকিছু ভালোভাবে জাজকে বলতে হবে, এবং আমি জানি তুমি সেটা পারবে। লিয়ং মাথা নেড়ে সম্মতি দেয়, সে পারবে। কোর্টে হিয়ারিং শুরু হয়। লিয়ং ঝিম মেরে বসে থাকে, তার গালে মারের দাগ দেখা যায়। আসলে কোর্টে আনার আগে কমিশনার লিয়ংকে অনেক মারধর করে আর বলে, তুমি স্বীকার করে নাও তুমি খুন করেছো, না হলে তোমার মেয়ের সাথে একই কাজ করব, আর আমার ক্ষমতা কত দূর সেটা তোমার ধারণার বাইরে। লিয়ং কোর্টে এসে তার মেয়ের কথা ভাবতে থাকে। জাজ যখন জিজ্ঞাসা করে সে মেয়েটিকে রেপ করার পরে খুন করেছে কিনা, লিয়ং বলে হ্যাঁ, সে এই কাজ করেছে, তার জন্য সে দুঃখিত। পুরো কোর্ট উত্তেজিত হয়ে ওঠে। জাংমিন বলতে থাকে, লিয়ং তুমি কেন মিথ্যা বলতেছো, তুমি নির্দোষ, স্বীকার করো। ইয়েসুং বলে, বাবা তুমি খারাপ মানুষ নও, সবাইকে বলে দাও আমার বাবা খারাপ মানুষ নয়। লিয়ং কোনো কথাই শোনে না, সে মেয়ের কথা ভাবতে থাকে আর বলতে থাকে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। জাজ লিয়ং এর কথা শুনে তাকে মৃত্যুদণ্ড দেয়। লিয়ং এসবের কিছুই বোঝে না, সে জাজকে থ্যাংক ইউ জানায়। যাই হোক, কয়েকদিন পরে ইয়েসুং তার বাবার সাথে দেখা করতে আসে। সে লিয়ংকে বলে, বাবা আমি এখন পিয়ানো বাজানো শিখছি, তুমি দ্রুত বাড়ি ফিরে আসো, আমি তোমাকে পিয়ানো বাজিয়ে শোনাবো। তারা আরো অনেক কিছু নিয়ে কথা বলে। লিয়ং এবং ইয়েসুং একটি আশায় দিন পার করে, হয়তো সে খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবে। এখন ইয়েসুংকে জাংমিন নিজের কাছে রেখে দিয়েছে। সে তাকে নিজের মেয়ের মতো টেক কেয়ার করে। এক কথায় তাকে তার বাবার অভাব বুঝতে দেয় না। প্রায়ই ইয়েসুং লিয়ংকে চিঠি লেখে। মেয়ের চিঠি পেয়ে লিয়ং আনন্দে আত্মহারা হয়ে যায়। সে মেয়ের চিঠি পড়ে, ভালোবাসা নিয়ে পড়ে। কয়েকদিন পরে লিয়ং এর মৃত্যুদণ্ডের দিন ধার্য করা হয়। জাংমিন এটি জানার পরে একেবারে স্তব্ধ হয়ে যায়। লিডার ইয়াংহো এবং বাকি সদস্যরা ভেঙে পড়ে, কারণ লিয়ংকে তারা সবাই অনেক ভালোবাসতো। এক কথায় পুরো জেল লিয়ংকে ভালোবাসতো। লিডার ইয়াংহো সবাইকে বলে, আমরা বেঁচে থাকতে লিয়ংকে হারাতে দিতে পারি না, আমার কাছে একটি প্ল্যান আছে। তারা সবাই মিলে একটি প্ল্যান বানায়। অপরদিকে জাংমিন আশ্রমে গিয়ে রিকোয়েস্ট করে তারা যেন শেষবারের মতো জেলে আরেকটি প্রোগ্রাম করে, কারণ এরপরে ইয়েসুং আর তার বাবার সাথে সময় কাটানোর সুযোগ পাবে না। আশ্রম থেকে প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়। প্রোগ্রামের এক ফাঁকে ইয়েসুংকে চুপ করে নিয়ে এসে লিয়ং এর সাথে দেখা করানো হয়। প্রোগ্রামের অংশ হিসাবে ইয়াংহো একটি হট এয়ার বেলুন বানায়, যেটাতে ইয়েসুং এবং লিয়ংকে চড়িয়ে দেয়। তারপর দড়ি ছেড়ে দিলে সেটি ধীরে ধীরে উপরে যেতে থাকে। গার্ডরা তাদের আটকাতে গেলে পুরো জেলের সব কয়েদিরা গার্ডদের সাথে মারামারি করে। বাবা মেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। অবশেষে তারা বাড়ি ফিরতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে বিপত্তি ঘটে। এয়ার বেলুনের দড়ি জেলের কাঁটাতারে আটকে যায়। বেলুনটি আর উপরে উঠতে পারে না, তারা আটকে পড়ে যায়। বাবা মেয়ে গোধূলি সন্ধ্যার মনোরম দৃশ্য উপভোগ করতে থাকে। লিয়ং তার মেয়েকে বলে, আজকের এই দিনটি সারা জীবন মনে রাখবে। যাই হোক, কয়েকদিন পরে লিয়ং এর মৃত্যুদণ্ডের দিনটি চলে আসে। ইয়েসুং তার বাবার সাথে সেলের মধ্যে দেখা করতে আসে। সবাই ইয়েসুংকে কোনো না কোনো গিফট দেয়। লিয়ং তার মেয়েকে সেলর মুন ব্যাগটি গিফট করে। ব্যাগ পেয়ে ইয়েসুং অনেক খুশি হয়। সে বলে, আমি লাকি যে তুমি আমার বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। তারপর লিয়ংকে ফাঁসি দিতে নিয়ে যাওয়া হয়। তখনও সে বুঝতে পারে না তার সাথে কি হতে যাচ্ছে। পুরো জেল যেন অস্ত্র ধরে রেখেছে, সবার মন বিষণ্ণ। এদিকে লিয়ং যখন বুঝতে পারে তাকে তার মেয়ের থেকে আলাদা করা হচ্ছে, হয়তো আর কখনো তাদের দেখা হবে না, সে ইয়েসুংকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর গার্ডদের বলতে থাকে, আমার ভুল হয়েছে, মিথ্যে দোষ স্বীকার করে নেওয়া,
আমি আমার মেয়ের কাছে থাকতে চাই, দয়া করে আপনারা কিছু করুন। কিন্তু তাদের কিছুই করার ছিল না। ইয়েসুংও প্রচুর কান্না করতে থাকে। অনেক কষ্টে তাদের আলাদা করা হয় এবং নিয়ে যাওয়া হয়। সেদিনই ইয়েসুং প্রতিজ্ঞা করেছিল সে বড় হয়ে লয়ার হবে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণ করবে। জাংমিন নিজের মেয়ের মতো ইয়েসুংকে বড় করে তোলে। আজ ইয়েসুং লয়ার হয়েছে। সে তার বাবার কেসটি রিওপেন করিয়েছে। কোর্টে হিয়ারিং চলছে। ইয়েসুং সেল নাম্বার 7 এর সব কয়েদিদের কোর্টে নিয়ে আসে সাক্ষ্য প্রমাণের জন্য। আজকে তারা আর আসামি নয়, এখন যে যার মতো ভালো কাজ করে জীবিকা নির্বাহ করছে। জাংমিন নিজেও কোর্টে আসে। যাই হোক, অনেক সাক্ষ্য প্রমাণের পরে প্রমাণিত হয় লি ইয়ং নির্দোষ। জাজ তাকে নির্দোষ ঘোষণা করে। পুরো কোর্টের সবাই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে। ইয়েসুং পেরেছে, সে তার কথা রেখেছে, তার বাবাকে নির্দোষ প্রমাণ করেছে। যদিও সে তার বাবাকে বাঁচাতে পারেনি, কিন্তু সমাজের চোখে সে একজন ভালো মানুষ হয়েই থেকে গেল। ইয়েসুং কোর্ট থেকে বের হয়ে আকাশের দিকে তাকায়। সে দেখে একটি বেলুন কাঁটাতারের মধ্যে আটকে আছে। ঠিক যেন সেই দিনটির কথা মনে পড়ে যায় যেদিন তারা এয়ার বেলুনে চড়েছিল। এখানেই আজকের গল্প শেষ হয়। আজকের মুভিটি সমাজের চিত্র তুলে ধরে। লি ইয়ং এর মতো হয়তো অনেক নিরপরাধ মানুষ শাস্তি পেয়ে যায় ক্ষমতার দাপটের কারণে। হয়তো সবগুলো খবর আমরা জানিও না। যাই হোক, আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। সামনে কোন মুভির এক্সপ্লানেশন দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।